আসসালামু আলাইকুম, সবাইকে আলবেরিন একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। প্রিয় এসএসসি 2025 শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে তোমরা তোমাদের পরীক্ষার রুটিন পেয়ে গেছো, আর মাত্র কয়েকদিন বাকি আছে। তো এখনও যারা গণিত নিয়ে চিন্তিত বা গণিতের এমসিকিউ নিয়ে এখনও যারা চিন্তিত যে পাশ করবে কিনা, তাদের জন্য আমি যেটি করতে যাচ্ছি যে একটি ভিডিও টিউটোরিয়াল করতে যাচ্ছি। আশা করি এই ভিডিওগুলি যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং বাসায় প্র্যাকটিস করো, তাহলে আশা করা যায় যে এমসিকিউর মধ্যে একটা ভালো মার্ক পাবে। আর যে টাইপের এমসিকিউগুলো বারবার পরীক্ষায় আসে এবং খুবই গুরুত্বপূর্ণ, এই ধরনের এমসিকিউগুলো আমি সমাধান করার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে মূলত আমি গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যা, এই অধ্যায় থেকে যে এমসিকিউগুলো বারবার পরীক্ষায় আসে এবং যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই এমসিকিউগুলো আমি আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো এক নম্বরের যে প্রশ্ন, যে কোন মৌলিক সংখ্যা জোড়, এটা হচ্ছে যে দুই হচ্ছে একমাত্র মৌলিক সংখ্যা যেটি হচ্ছে জোড়। এরপরে আরও থাকতে পারে এইরকম যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। তো এটা মনে রাখবে যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। বা এরকম থাকতে পারে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। তো এক্ষেত্রে হবে যে 15টি। তো এটা কিভাবে মনে রাখবে, সহজে মনে রাখার টেকনিক হচ্ছে যে 44, এই সংখ্যাটা মনে রাখলে হবে যে 44 22 322 321। 44 22 322 321, এই সংখ্যাটা যদি মনে রাখো তাহলে খুব সহজেই তোমরা বলতে পারবে যে 1 থেকে 15 পর্যন্ত বা 1 থেকে 20 পর্যন্ত বা 1 থেকে 50 পর্যন্ত বা 1 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। যেমন দেখো যে 1 থেকে যদি বলা হয় যে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, তো আমরা যেটি করবো যে এখানে 1 2 3 4 5 এই 5টা সংখ্যা আমরা যোগ করে নিব, তাহলে আমরা পেয়ে যাবো যে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। কারণ দেখো যে আমরা জানি 1 থেকে 4 পর্যন্ত 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 4টা, যেমন 2 3 5 7। তো এই জন্য আমরা এখানে লিখেছি যে 4, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি। এরকমভাবে 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। তো এরকমভাবে যদি আমরা যোগ করি যে এখানে দেখো 10 পর্যন্ত 20 30 40 50, অর্থাৎ 50 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 15টি। 4 আর 4 হচ্ছে 8 9 10 11 12 12 আর 3 হচ্ছে 15। তো এরকমভাবে আমরা খুব সহজেই বলতে পারবো যে 1 থেকে 50 পর্যন্ত 15টি বা 1 থেকে এত পর্যন্ত মৌলিক সংখ্যা এতটি। তো তোমরা যেটি করবে এই সংখ্যাটি একটু মুখস্থ করে রাখবে যে 44 22 322 321। এরপরে যেটি আছে যে নিচের কোনটি মূলদ সংখ্যা, নিচের কোনটি মূলদ সংখ্যা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরকম টাইপের প্রশ্ন বারবারই আসে। তো এটার অ্যান্সার হবে যে ক, যে √18/√32। তো এটা কিভাবে, কারণ দেখো যে মূলদ সংখ্যা বানাচ্ছে আমরা জানি যেই সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় এটা হচ্ছে যে মূলদ সংখ্যা। তো এখন এটা কিভাবে যে মূলদ সংখ্যা হলো যে √18/32, এখন এটা আমরা দেখব। আর এর আগে আমি বলে নিই যে অমূলদ সংখ্যা কোনটি। অমূলদ সংখ্যা হচ্ছে যেটাকে p/q আকারে প্রকাশ করা যায় না, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। আবার আরো একটি জিনিস আছে যে অমূলদের 3টা গুণ আছে। এক নম্বর হচ্ছে যে অমূলদ হচ্ছে যে অসীম, 2 নম্বর গুণ হচ্ছে যে অমূলদের দশমিক, আরেকটি গুণ হচ্ছে যে অনাবৃত। এই 3 গুণ হচ্ছে যে অমূলদ সংখ্যার, অসীম হবে, দশমিক হবে, অনাবৃত হবে। এরকম হচ্ছে সংখ্যা হচ্ছে যেমন হচ্ছে যে √2 √3, যে সকল সংখ্যা পূর্ণবর্গ নয় এই সকল সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা। √2 হচ্ছে একটা অমূলদ সংখ্যা, কারণ এই √2 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, আর এই পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যার বর্গমূল হচ্ছে যে অমূলদ সংখ্যা। এটা মনে রাখবে। যেমন √3 এটা একটি অমূলদ সংখ্যা, √5 √7 এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। এখন দেখো তো এটা মূলদ সংখ্যা কি বলে, দেখো যে √18 কিন্তু নর্মালি কিন্তু √18 কিন্তু একটি অমূলদ সংখ্যা, √32 কিন্তু অমূলদ সংখ্যা, কিন্তু এখানে যেহেতু ভাগ আকারে দেওয়া আছে কাটাকুটি করে কিন্তু এটা মূলদ সংখ্যা হয়ে যাবে। কিভাবে দেখো যে 18কে যদি আমরা এরকম ভাবে ভাঙি যে 9 দুগুণা কত 18, 9 দুগুণা 18, তো আমরা এইভাবে লিখতে পারি যে 9 × 2। আবার 32কে আমরা এরকম ভাবে লিখতে পারি যে 16 দুগুণা 32, 16 দুগুণা 32। এখন দেখো যে 9 এর বর্গমূল কত 3,
তো আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি যে 3 আর রুট 2 যেহেতু বর্গমূল নেই, তো আমরা 2কে এইরকমভাবে লিখে দিব। আর এখানে দেখো যে 16 আছে, তো 16 বর্গমূল হচ্ছে যে 4 আর রুট 2 থাকবে। এখন দেখো রুট 2 কাটা যাবে, শুধু থাকবে যে 3/4। এই যে 3/4 এটা হচ্ছে যে এই যে ভগ্নাংশ আকারে চলে আসছে, যেহেতু ভগ্নাংশ আকারে চলে আসছে সুতরাং এটা হচ্ছে একটি মূলদ সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো কিভাবে মূলদ সংখ্যা বের করতে হয়। আর এই সংখ্যাগুলো মূলদ নয়, কারণ হচ্ছে যে দেখো যে রুট 3 এটা কিন্তু একটি অপূর্ণবর্গ সংখ্যা, আর এই অপূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে একটি অমূলদ সংখ্যা। অনুরূপভাবে 1/√8 এটা একটি অমূলদ সংখ্যা। তো আশা করি বুঝতে পেরেছো কিভাবে মূলদ সংখ্যা বের করতে হয়। তোমরা আরও একটি জিনিস মনে রাখবে যে মূলদ সংখ্যা কিন্তু অমূলদ সংখ্যা বাদে বাকি দুনিয়ার সব সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। শুধু অমূলদ সংখ্যা যদি তোমরা চিনতে পারো তাহলে হবে, বাকি সব কিন্তু মূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার এই 3টা গুণ মনে রাখতে হবে, যে অসীম হবে, দশমিক হবে, অনাবৃত হবে। এই 3টা গুণ থাকবে অমূলদ সংখ্যার মধ্যে। তো কিভাবে দেখো যে রুট 2, এই রুট 2-র মান কিন্তু আমরা জানি যে 1.41421335 ... এখন দেখো এই যে এখানে দেখো যে দশমিক আছে, এই যে একটা গুণ দশমিক, এরপর হচ্ছে যে অসীম, এই যে শেষে ডট ডট এটা কিন্তু অসংখ্য, তো এই যে অসীম আরেকটি গুণ, এরপর হচ্ছে যে অনাবৃত, এই যে দেখো যে দশমিকের পরে কোনো মিল নেই, 41421335 এরকমভাবে কোনো মিল নেই, এটাকে বলা অনাবৃত। এই 3 গুণ সম্পন্ন সংখ্যাকে বলা হচ্ছে যে অমূলদ সংখ্যা। তো এই 3 গুণ যেই সংখ্যার মধ্যে থাকবে এটাকে আমরা বলবো অমূলদ সংখ্যা। বাকি দুনিয়ার সব সংখ্যা হচ্ছে যে মূলদ সংখ্যা। কিভাবে দেখো যে এই 5 এটা একটা মূলদ সংখ্যা, কারণ এটাকে p/q আকারে প্রকাশ করা হয়। যেমন আমরা যদি 5-এর নিচে মনে মনে 1 দিয়ে দিই তাহলে এই যে p/q আকারে প্রকাশ হয়ে গেছে, তো এটা একটা মূলদ সংখ্যা। অনুরূপভাবে 0 একটি মূলদ সংখ্যা, -1 এটাও মূলদ সংখ্যা। এরপর হচ্ছে আবৃত্ত দশমিক সংখ্যা, এটাও মূলদ সংখ্যা, যেমন 3 পয়েন্ট এরকমভাবে লেখা থাকে 3.4 পৌনঃপুনিক। যদি আমরা দেখি যে পৌনঃপুনিক কোনো সংখ্যার উপর দেওয়া আছে তাহলে বুঝবো যে এই সংখ্যাটা মূলদ সংখ্যা। পৌনঃপুনিক দিয়ে বোঝানো হয় যে এই সংখ্যাটা বারবার আসতেছে, তো যেহেতু আবৃত্ত সুতরাং এটা হবে যে মূলদ সংখ্যা। তো আশা করি বুঝতে পেরেছো এখন যে কোন সংখ্যাগুলো মূলদ। যদি আমরা দেখি যে কোন সংখ্যার উপর পৌনঃপুনিক চিহ্ন থাকে এটা হবে মূলদ, বা মাইনাস যদি দেওয়া থাকে, বা 0 বা +5 এরকম সংখ্যা যদি আমরা দেখি তাহলে এটা হবে যে মূলদ সংখ্যা। আর এইরকমভাবে যদি রুট আকারে দেওয়া থাকে আর আমরা যদি কাটাকুটি করে দেখি যে এটা p/q আকারে চলে আসছে তাহলে এটাকে আমরা বলবো যে মূলদ সংখ্যা। এরপরে 3 নম্বরে দেওয়া আছে যে 2/9 কোন ধরনের সংখ্যা। তো 2/9 এটা যেহেতু p/q আকারে আছে তো এটা হবে মূলদ সংখ্যা। তো এটার অ্যান্সার হবে যে ক, এটা হচ্ছে মূলদ সংখ্যা। এটা কিন্তু ময়মনসিংহ বোর্ড 2020 সালে আসছে। এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বোর্ড পরীক্ষায় আসছে। তো এরপরে 4 নম্বরে দেওয়া আছে যে নিচের কোনটি অমূলদ সংখ্যা। এটা আবার আসছে অমূলদ সংখ্যা। তো দেখো এখানে দেওয়া আছে 4টা অপশন। তো এটার মধ্যে অ্যান্সার হচ্ছে যে ঘ হবে যে 3√8/√7। কারণ দেখো যে এই যে √7 নিচে আছে, এই √7টা হচ্ছে যে একটা অমূলদ সংখ্যা। যেহেতু এখানে একটি সংখ্যা অমূলদ তো এটা হয়ে যাবে যে অমূলদ সংখ্যা। আর উপরে যে 3√8 এটাকে ভাঙলে হবে কত, দেখো যে এরকম হবে যে 8 আমরা যদি এই রুটটাকে তুলে দিই, ঘনমূল তুলে দিই তাহলে হবে 1/3। আর 8কে যদি ভাঙি তাহলে এইরকমভাবে লেখা যায় যে 2^3 আর 1/3, 3 কাটা যাবে, শুধু থাকবে 2। কিন্তু নিচে এই যে √7 এটা তো আর ভাঙা যায় না, অর্থাৎ এটা তো পূর্ণবর্গ সংখ্যা না। আর আমরা জানি যে পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা। যেহেতু এটা অমূলদ সংখ্যা সুতরাং এই সম্পূর্ণ সংখ্যাটা হচ্ছে অমূলদ সংখ্যা। কিন্তু বাকি সংখ্যাগুলো কিন্তু ভাঙা যায়, 81 বর্গমূল আসে আর 625 বর্গমূল আসে। অনুরূপভাবে এটাকেও ভাঙা যায়। যেমন দেখো যে এই যে √8 3√8 এটাকে বাংলা হবে যে 2, আর 3√27 এটাকে যদি আমরা ভাঙি তাহলে এরকম হবে যে 27 আর 1/3 হবে। এরপর 27কে আমরা এইভাবে লিখতে পারি যে 3 এর উপরে 3, 3 3 9, 3 নং 27, আর আমাদের ছিল 1/3, 3 3 কাটা যাবে 3 হবে, অর্থাৎ নিচে হবে 3 আর উপরে হবে যে 2। তো 2/3, তো এটা হবে যে একটা মূলদ সংখ্যা যেহেতু p/q আকারে প্রকাশ করা গেছে। তো আশা করি বুঝতে পেরেছো। এই অনুরূপ এই সংখ্যাটাকেও এরকমভাবে ভাঙা যাবে, ভাঙলে পরে দেখবো যে আমরা p/q আকারে চলে আসছে।
তো এই সংখ্যাগুলো হচ্ছে যে মূলদ সংখ্যা, আর এটা হচ্ছে অমূলদ সংখ্যা, কারণ √7 একটি অমূলদ সংখ্যা। এরপরে যে টাইপের প্রশ্ন আসে সেটা হচ্ছে যে 0.57 পৌনঃপুনিক এর সাধারণ ভগ্নাংশ কোনটি? এরকম টাইপের প্রশ্ন অসংখ্যবার আসছে পরীক্ষায়। তো এটা কিভাবে করব? দেখো যে প্রথমে আমরা যেটি করব, সাধারণ ভগ্নাংশ প্রকাশ করার নিয়ম হচ্ছে যে প্রথমে আমরা মনে মনে ধরবো যে এখানে দশমিকে নেই, পৌনঃপুনিকও নেই, শুধু হবে কত? 57। উপরে আমরা লিখবো যে 57। এরপর আমরা যেটি করব যে পৌনঃপুনিকের আগে যে সংখ্যাটি থাকবে বা যত থাকবে তত আমরা বিয়োগ করব। তো এখানে পৌনঃপুনিকের আগে হচ্ছে যে 5, তো আমরা বিয়োগ করব 5। আর নিচে হবে, দেখো যে পৌনঃপুনিক যেটা সংখ্যার উপর থাকবে ওটা 9 হবে নিচে। আর পৌনঃপুনিকের আগে এবং দশমিকের পরে যদি কোনো অনাবৃত সংখ্যা থাকে তাহলে আমরা যতটি অনাবৃত সংখ্যা থাকবে ততটি আমরা শূন্য দেব। দেখো এখানে যে দশমিকের পরে একটি অনাবৃত সংখ্যা, এই যে এই 5 হচ্ছে অনাবৃত সংখ্যা, যেহেতু এটার উপরে কোনো পৌনঃপুনিক চিহ্ন নেই। যদি পৌনঃপুনিক চিহ্ন থাকতো তাহলে এটা হচ্ছে আবৃত, আর যেহেতু পৌনঃপুনিক চিহ্ন নেই সুতরাং এটা হচ্ছে অনাবৃত সংখ্যা। তো এখানে যেহেতু একটি অনাবৃত সংখ্যা এজন্য আমরা একটি শূন্য দিব। এখন দেখো যে উপরে হবে 52 আর নিচে হবে 90। তো এই যে এটা আবার কাটাকুটি যাবে। তো যদি আমরা কাটাকুটি করি, যেমন 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে এটা হবে যে 26, আর এখানে যাবে 2 45 90। তো 26/45 হচ্ছে যে 0.57 পৌনঃপুনিকের সাধারণ ভগ্নাংশ। তো এটার আনসার হবে যে খ, 26/45। তো আশা করি বুঝতে পেরেছো কিভাবে আবৃত দশমিক সংখ্যাকে বা পৌনঃপুনিক সংখ্যাকে কিভাবে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে হয়। আমি আবার বলতেছি, প্রথমে আমরা যেটি করব যে উপরে আমরা মনে করো এরকমভাবে ধরবো যে এখানে দশমিকে নেই, পৌনঃপুনিকে নেই, শুধু হবে যে 57। এরপর আমরা বিয়োগ করব কত? দেখো যে পৌনঃপুনিকের আগে যদি যতই থাকে, এখানে যদি ধরো 1 থাকতো তাহলে আমরা 15 বিয়োগ করতাম, কারণ পৌনঃপুনিকের আগে এখানে 1 আছে আর 5 আছে, অর্থাৎ 15 বিয়োগ করতাম। যেহেতু এখানে শুধু 5, এই জন্য আমরা 5 বিয়োগ করেছি। আর নিচে হবে যে পৌনঃপুনিক যেটা সংখ্যার উপরে ততটি 9, আর পৌনঃপুনিকের আগে যদি কোনো অনাবৃত সংখ্যা, এই যেখানে অনাবৃত সংখ্যা একটি আছে, যতটি থাকবে ততটি আমরা শূন্য দেব। এরপর বিয়োগ করে কাটাকুটি করব, যদি কাটাকুটি যায় যেটি আসবে সেটি হচ্ছে যে এর সাধারণ ভগ্নাংশ। তো এইরকম টাইপের প্রশ্ন আসে, অসংখ্যবার আসছে অসংখ্য বোর্ডে। তো তোমরা এটি মনোযোগ দিয়ে করবে বাসায়। এরপর দেখো 6 নম্বরে যেটি আছে যে পৌনঃপুনিকের গুণ, এটা কিন্তু আসে যে এখানে দেখো যে 42.18, এটা 18 উপর কিন্তু পৌনঃপুনিক দেওয়া আছে। এরপর গুণ দেওয়া আছে যে 0.28, এটার উপর কিন্তু পৌনঃপুনিক চিহ্ন দেওয়া আছে। তো এটা কত হবে? তো এটা করার জন্য আমরা যেটি করব, প্রথমে এই দুইটা সংখ্যাকে প্রথমে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব, এরপর আমরা গুণ করব। তো প্রথমে আমরা 42.18কে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তো দেখো পূর্বের ন্যায় আমরা মনে করব যে এখানে পৌনঃপুনিক নেই, দশমিক নেই, তো হবে যে 4218। এরপর আমরা বিয়োগ করবো কত? দেখো যে পৌনঃপুনিকের আগে যত থাকবে তত বিয়োগ। তো এখানে আছে 42, আমরা 42 বিয়োগ করব। আর নিচে হবে যে যতটা সংখ্যার উপর পৌনঃপুনিক থাকবে ততটি 9। আর যেহেতু এখানে পৌনঃপুনিকের আগে আর দশমিকের পরে কোনো অনাবৃত সংখ্যা নেই, এজন্য আমরা কোনো শূন্য ব্যবহার করব না। তো এখানে হবে যে 4176/99। এটা হচ্ছে এই সংখ্যার সাধারণ ভগ্নাংশ। এখন আমরা এই সংখ্যার সাধারণ ভগ্নাংশ প্রকাশ করব। তো এটা হবে, দেখো যে প্রথমে উপরে হবে যে 28, আর বিয়োগ হবে কত? দেখো যে পৌনঃপুনিকের আগে যত আছে আমরা তত বিয়োগ করব। তো এখানে আছে শুধু 2, তো আমরা 2 বিয়োগ করব। আর নিচে হবে যে 90, কারণ হচ্ছে দেখো যে এখানে একটা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে এজন্য একটি 9, আর পৌনঃপুনিকের আগে একটি অনাবৃত সংখ্যা আছে এজন্য একটি 0। তো এটা বিয়োগ করলে হবে যে 26/90। এখন আমরা যেটি করব, এই সংখ্যা আর এই সংখ্যা আমরা গুণ করে দিলে পেয়ে যাব যে এই দুইটা সংখ্যার গুণফল। অর্থাৎ এইরকম ভাবে আমরা লিখব যে 4176/99 ইন্টু 26/90। এখন আমরা যেটি করব, ক্যালকুলেটর দিয়ে এই দুইটা সংখ্যাকে প্রথমে গুণ করব, এরপর এই দুইটা সংখ্যাকে গুণ করব। গুণ করে উপরের সংখ্যাকে নিচের সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা ফলাফল পেয়ে যাব। তো ভাগ করলে আসবে এইরকম যে 12.1858
5 এইরকমভাবে একটি মান ক্যালকুলেটরে আসবে। তো আমরা যেটি করব, দেখব যে কোন সংখ্যাগুলো বারবার আসতেছে, এই সংখ্যাগুলোর উপর আমরা পৌনঃপুনিক চিহ্ন দেব। দেখো যেখানে দশমিকের পরে 85 1টা কিন্তু আর আসে নাই, শুধু 8585 বারবার আসতেছে। আমরা যেটি করব 8 আর 5 এর উপর আমরা দুটো পৌনঃপুনিক চিহ্ন দিয়ে দেবো। তো এটাই হবে যে অ্যান্সার। এই দেখো এটা হচ্ছে খ এর সাথে মিলে যাচ্ছে যে 12.18 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক। তো আশা করি বুঝতে পেরেছো কিভাবে গুণ করতে হয়। এরপর হচ্ছে যে আরেকটি গুণ দেওয়া আছে। দেখো এই ক্ষেত্রে দেখো এখানে কিন্তু কোনো পৌনঃপুনিক চিহ্ন নেই, এই ক্ষেত্রে কিভাবে করব। তো এটাও আমরা জানি যে কিভাবে দশমিক তুলতে হয়। প্রথমে আমরা মনে করব যে উপরে দশমিকও নেই, দশমিক পৌনঃপুনিক নেই, তো দশমিক আমরা ধরবো যে নেই, শুধু হবে 3। আর নিচে হবে দেখো যে দশমিকের পরে জয়গড়, যদি পৌনঃপুনিক চিহ্ন না থাকে তাহলে আমরা যেটি করব দশমিকের পরে জয়গড়, নিচে 1 দিয়ে একটা শূন্য দিব। এটা সাধারণ ভগ্নাংশ হচ্ছে এটা। আর এখানে দেখো যে 0.6 পৌনঃপুনিক দেওয়া আছে, তো এটা সাধারণ ভগ্নাংশ হবে যে উপরে হবে 6 আর নিচে শুধু হবে 9, কারণ এখানে একটি মাত্র পৌনঃপুনিক সংখ্যা আছে, সুতরাং এজন্য নিচে হবে যে শুধু 9। এখন আমরা যেটি করব কাটাকুটি করব, যেমন 3 দিয়ে যদি আমি 9কে কাটি তাহলে যাবে 3 বার, আবার 3 দিয়ে 6কে কাটলে যাবে 2 বার, আবার 2 দিয়ে 10কে কাটলে যাবে 5 বার, অর্থাৎ উপরে হবে 1 আর নিচে হবে 5, তাহলে হবে 0.2 আনসার। 0.2, এই যে এটা আনসার হবে যে 0.2। তো আশা করি বুঝতে পেরেছ। এরপরে যে টাইপের প্রশ্ন আসে যে পৌনঃপুনিকের ভাগ, দেখো এখানে দেওয়া আছে যে 0.35 পৌনঃপুনিক ভাগ হচ্ছে 1.7 পৌনঃপুনিক। তো এটা কিভাবে করব, এটা অনুরূপ আমরা গুণের মতনই করব। প্রথমে আমরা সাধারণ ভগ্নাংশ প্রকাশ করব, দেন আমরা ভাগ করব। তো ভাগের বেলা যেটি করব আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দেব, এই পরবর্তী যে অর্থাৎ দ্বিতীয় যে সংখ্যাটি থাকবে এটাকে আমরা গুণ দিয়ে উল্টিয়ে দেব, এরপর জাস্ট গুণের মতো আমরা গুণ করে দেব। তো প্রথমে যেটি করবো আমরা দেখো যে 0.35 পৌনঃপুনিককে আমরা যদি সাধারণ ভগ্নাংশ প্রকাশ করি তাহলে এরকম হবে যে উপর হবে 35, বিয়োগ হবে যে দেখো একটা মাত্র পৌনঃপুনিক বাদে একটি মাত্র সংখ্যা আছে, তো এটা হচ্ছে 3 বিয়োগ করবো, আর নিচে হবে 90, কারণ পৌনঃপুনিক একটা সংখ্যার উপর আছে আর এখানে অনাবৃত একটি সংখ্যা, তো 90। তো এটা হবে যে 32 হচ্ছে 90, আর এখানে হচ্ছে 1.7 পৌনঃপুনিক। তো এটা সাধারণ ভগ্নাংশ হবে যে প্রথমে হবে 17 উপরে, বিয়োগ হবে যে 1, কারণ পৌনঃপুনিকের আগে শুধু একটা মাত্র সংখ্যা আছে, তো এটা হচ্ছে 1, আর নিচে হবে যে 9, যেহেতু একটি মাত্র সংখ্যার উপর পৌনঃপুনিক চিহ্ন আছে, তো এটা হবে যে 16/9। এখন আমরা এই দুইটা সংখ্যাকে ভাগ করব, মানে এই সংখ্যাকে আমরা এই সংখ্যা দিয়ে ভাগ করব। তো এটা এরকম হবে যে 32/9 ভাগ হচ্ছে যে 16/9। তো এরপর আমরা যেটি করব গুণ দিয়ে উল্টিয়ে দেব, অর্থাৎ 32/90 ইন্টু 9/16, 9×90, 16 দিয়ে যদি আমরা 32 কাটে তাহলে 2 বার, 2 দিয়ে 10কে কাটলে যাবে 5 বার, তো এটার অ্যান্সার হবে যে 0.2, অর্থাৎ এটাও খ হবে অ্যান্সার যে 0.2। তো আশা করি বুঝতে পেরেছো। গুণ ভাগ একই রকম, প্রথমে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে হবে, দেন হচ্ছে যে গুণ দিয়ে উল্টিয়ে গুণ করে ভাগ করতে হবে। আর বিয়োগের বেলা যেটি করতে হবে, দেখো যে 3.4 পৌনঃপুনিক মাইনাস হচ্ছে 2.13 পৌনঃপুনিক। তো এর জন্য আমরা যেটি করব, প্রথমে আমরা এখানে দশমিকের পরে যে কয়টি সংখ্যা অনাবৃত থাকবে, এখানে আমরা এতটি সংখ্যা অনাবৃত রাখবো। এরপর এখানে যতটি পৌনঃপুনিক সংখ্যা থাকবে আমরা দুইটা সংখ্যারই এইরকমভাবে পৌনঃপুনিক সমান করব। তো এখানে দেখো যে দুইটা সংখ্যারই কিন্তু একটি করে পৌনঃপুনিক সংখ্যা আছে, তো এটা তো মিলে যাচ্ছে। আর এখানে দেখো একটি সংখ্যা অনাবৃত আছে, এখানে কিন্তু কোনো অনাবৃত সংখ্যা নেই, তো এখানে আমরা একটি সংখ্যা অনাবৃত রাখবো। তো এটা কিভাবে দেখো, প্রথমে আমরা এই সংখ্যার ক্ষেত্রে এইরকমভাবে লিখবো যে 3.4 পৌনঃপুনিক সমান আমরা এইরকমভাবে লিখবো যে 3.4, এরপর আরও একটি 4 লিখবো, কারণ এই 4 পৌনঃপুনিক মানে কি যে এই সংখ্যাটা বারবার আসছে, আর যেহেতু আমাদেরকে একটি সংখ্যা অনাবৃত রাখতে হবে এজন্য আমরা একটা সংখ্যা এখানে 4 আর একটি দিয়ে এটাকে আমরা অনাবৃত রাখবো, আর এই সংখ্যার উপর আমরা পৌনঃপুনিক চিহ্ন দেব। আর নিচে যেটি আছে যে 2.13 পৌনঃপুনিক, তো এটা হবে যে 2.13 পৌনঃপুনিক, যেহেতু এটা অলরেডি আসছে যে একটি অনাবৃত সংখ্যা এবং একটি পৌনঃপুনিক সংখ্যা। এরপর আমরা যেটি করবো আরও দুইটা সংখ্যা এক্সট্রা নিব আমরা, তো এখানে হবে যে 4 আর এখানে
3 বারবার আসবে, কারণ যেহেতু এই পৌনঃপুনিক যে সংখ্যার উপরে থাকে এই সংখ্যাটা বারবার আসে, এই সংখ্যাকে আমরা 2 বার নেব। এরপর আমরা যেটা করে বিয়োগ করব, তো বিয়োগ করলে দেখো যে 4 থেকে যদি 3 বিয়োগ করি 1, এখানে 1, এখানে হবে যে 1, আর এখানে হবে যে 3, এখানে হবে 1, অর্থাৎ 1.31 পৌনঃপুনিক, 1.31 পৌনঃপুনিক। আর এই দুইটা সংখ্যা যেহেতু আমরা এক্সট্রা নিয়েছিলাম, এটা বাদ যাবে, এই দুইটা বাদ যাবে সংখ্যা, শুধু হবে এই 3টা সংখ্যা। আর এখানে এই সংখ্যার উপর পৌনঃপুনিক ছিল, তো এটা হবে যে 1.31 পৌনঃপুনিক। এই যেটা আনসার হচ্ছে ক। তো আশা করি বুঝতে পেরেছ। তো এই হচ্ছে যে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো। এই টাইপের এমসিকিউ কিন্তু বারবার পরীক্ষা আসে। তো আশা করি তোমরা এখন যদি এখান থেকে প্রশ্ন আসে বা এই ধরনের প্রশ্ন আসে, তোমরা খুব সহজেই আনসার করতে পারবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরবর্তী অধ্যায়ের এরকমভাবে ব্যাখ্যাসহ এমসিকিউ সমাধান পেয়ে যেতে পারো সবার আগে। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।